2 এর 12 ক নাম্বার চিত্রটা বুঝো। এবিসি ত্রিভুজের এ কোণের সমদ্বিখণ্ডক এডি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে, আর সি বিন্দুতে আমি যদি ডিএ এর সমান্তরাল সিই আঁকি যা বিএ এর বর্ধিত অংশকে ই বিন্দুতে ছেদ করছে। তো আমাকে প্রমাণ করতে হবে যে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু এবি ইস টু এস। মনে পড়ছে এটা উপপাদ্য 30 নাম্বার? আমাকে একটু জানাও। এইটাই যে উপপাদ্য 30, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। সবাই কি বুঝতে পারো? ওকে। আর এটা কতে তো খালি চিত্র আঁকতে বলছে, খতে হইলো প্রমাণ। ক প্লাস খ গেল। গ নাম্বারটা দেখানো। গ নাম্বারে হইলো বলছে যে এখানে আমি যদি একটা সমান্তরাল সরলরেখা আঁকি পিকিউ, বিসি এর সমান্তরাল পিকিউ আঁকি, তাহলে প্রমাণ করতে বিডি ইস টু ডিসি হচ্ছে বিপি ইস টু সিকিউ। তোমাদের হয়তো এটাও মনে আছে, এইটাই হচ্ছে 14.1 এর 7 নাম্বার অঙ্ক, তাই না ভেরা? আমি কি ঠিক বলছি? 14.1 এর 7 নাম্বার বিডি ইস টু ডিসি ইকুয়াল টু, এখানে ইএফ ছিল তো বিই ইস টু সিএফ প্রমাণ করছে, তাহলে এখানে জাস্ট পি আর কিউ আর কি আছে, পি আর এফ এর জায়গায়। এটা কি করাই দেওয়া লাগবে নাকি পারবা? ক্লাসের সবাই আমাকে একটু জানাও, পারবা সবাই? তাহলে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। 12 নাম্বারটা হচ্ছে পুরাপুরি 14.1 এর একটা সিকিউ। তো আমরা যেটা করব সেটা হলো 13 নাম্বার সিকিউটা। 13 নাম্বার সিকিউটা হলো নতুন। আর এছাড়া আমাদের যে বাকিগুলো অঙ্ক আছে সেটা হলো 5, 6, 7, 9। তো এগুলা করলে মোটামুটি হয়ে যাচ্ছে। আর এমসিকিউ আছে। তো প্রথমে আমি যেটা কাজ করতেছি যে এমসিকিউ গুলো একটু সলভ করে দিই। অনুশীলনীর এমসিকিউ গুলো একটু বাইর করো। ভেড়া প্রথমত বলছে এবিসি ত্রিভুজের বিসি এর সমান্তরাল সরলরেখা ডিই এবি ও এসি কে ডি আর ই বিন্দুতে ছেদ করে। তো প্রমাণ করতে, আচ্ছা এবিসি, আচ্ছা আমি চিত্রটা এঁকে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবিসি, এটা হলো এবিসি, আর এটা হইল সমান্তরাল ডিই। এবার তোমরা আমাকে বলো এডিই আর এবিসি সদৃশ কোণী না? ঠিক আছে, এক নাম্বারটা ঠিক আছে। আর বলো এডি বাই বিডি সিই বাই এই, উল্টা আছে না এটা ভাইয়া? সিই হবে, তার মানে 2 নাম্বারটা ভুল আর 3 নাম্বারটাও কারেক্ট ভাইয়া। মানে দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে অনুরূপ বাহুর উপর বর্গের অনুপাতের সমান হয়। আজকে আমরা এটি প্রমাণ করব। মানে এই যে প্রমাণটা দেখতেছো গ নাম্বার, এটা 13 নাম্বারটা আমি প্রুফ করব। উত্তর হবে 1 আর 3। খ নাম্বারটা ভুল আছে, মানে 2 নাম্বার অপশনটা ঠিক আছে। সো 1 নাম্বার অবজেক্টিভ গেল। 2 নাম্বার অবজেক্টিভের आंसर বলো কি হবে? 2 নাম্বার এমসিকিউটার आंसर কি হবে? কে কে বলতে পারবা? ত্রিভুজ এবিসি এর উচ্চতা ও ভূমির অনুপাত। হ্যাঁ, চিত্রটা একটু দেখো। আমি বলি এবিসি ত্রিভুজ দেখতে পাইতেছো, ভূমি হচ্ছে তোমার 10 আর উচ্চতা হচ্ছে 4, তাহলে উচ্চতা আর ভূমির অনুপাত হবে 2/5, মানে গ হবে আর উত্তর। ফাইন। এবিডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এবিডি ভালো করে তাকাও ভেরা। কেউ কি বলতে পারবা যে এডি দেয়া আছে 4, এবি দেয়া আছে 5, তাহলে বিডি হবে 3, তাই না? আমি কি ঠিক বলছি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে এবিডি এর ক্ষেত্রফল হবে 1/2 × 4 × 3, তার মানে 6 বর্গ একক। সবাই কি বুঝতেছো? 4 নাম্বার এমসিকিউটার आंसर বল। এবিসি এর পিকিউ আর বিসি হলো সমান্তরাল, তাহলে এপি বাই পিবি ইকুয়াল টু একিউ বাই কিউসি। মনে হয় 1 নাম্বারটাই উত্তর হবে, তাই না? ক্লাসের সবাই কি সেগুলো বুঝতে পারছো অবজেক্টিভ গুলো? আর 14.1 অনুশীলনীর পরীক্ষাটা কিন্তু সবার দেওয়া হয়, সবাই পরীক্ষাটা অবশ্যই দিও। আচ্ছা এবার আমরা অনুশীলনীর অঙ্কগুলোতে যাচ্ছি।
তো অনুশীলনের প্রথম যে ম্যাথটা আছে একটু দেখে নাও। দুইটা ত্রিভুজ বলছে, দুইটা ত্রিভুজের প্রত্যেকটি যদি একটা তৃতীয় ত্রিভুজের সদৃশ হয় তাহলে তারা পরস্পর সদৃশ হবে। খুবই সোজা একটা উপপাদ্য। আমি যদি তোমাদের একটু মানে বুঝায় দিই, আমার মনে হয় পুরোটা প্রমাণ করে দেওয়ার প্রয়োজন নাই, আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি লেখাটা। 5 নাম্বার, এই ফালতু এগুলো অনেক সময় আসেও না পরীক্ষায়, তারপরে একটু দেখাই। 5 নম্বরে বলা হয়েছে সাপোজ দুইটা ত্রিভুজ, একটা হলো এবিসি আর একটা ধরো ডিইএফ, এই দুইটাই হইলো আরেকটা পিকিউআর। এবিসি ডিইএফ, হ্যাঁ তিনটা। আরেকটা হলো নাম দাও এক্স ওয়াই জেড। এবিসি আর ডিইএফ দুইটাই হলো এক্স ওয়াই জেড এর হইলো সাথে সদৃশ। আমাকে প্রমাণ করতে হবে যে এবিসি আর ডিইএফ এরা দুজনও সদৃশ। খুবই সোজা কথা। এরা এবিসি আর ডিইএফ এক্স ওয়াই জেড যদি সদৃশ হয়, এক্স ওয়াই জেড সদৃশ হলে কি হবে বলতো? এটা যদি সদৃশ হয়, এ কোণ এক্স কোণের সমান, বি কোণ ওয়াই কোণের সমান, সি কোণ জেড কোণের সমান, তাই না? আবার যদি ত্রিভুজ ডিইএফ ও ত্রিভুজ এক্স ওয়াই জেড সদৃশ হয় তাহলে কি হবে বলো? ডি কোণ এক্স কোণের সমান, ই কোণ ওয়াই কোণের সমান, আর এফ কোণ জেড কোণের সমান। তো ভাইরা দুইটার তুলনা করে আমরা কি পাই? এ কোণ হচ্ছে ডি কোণের সমান, বি হচ্ছে ই কোণের সমান, আর সি হচ্ছে এফ কোণের সমান। সবাই কি বুঝতে পারছো? তার মানে এই দুইটা ত্রিভুজ সদৃশ হয়ে যাবে না, এবিসি আর ডিইএফ। প্রশ্নটা কি বলছে যে দুইটা ত্রিভুজ যদি আরেকটা ত্রিভুজের সদৃশ হয়, তৃতীয় একটা, তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পরের সদৃশ। তার মানে আমি বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এই দুইটা কি হবে? সদৃশ হবে। শর্টকাটে প্রমাণটা আমি বলে দিলাম তোমাদের। তোমরা কিভাবে লিখবা? বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ হচ্ছে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর সদৃশ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ও ডিইএফ হচ্ছে সদৃশ বা সদৃশ। প্রমাণ, এই প্রমাণটা তো লিখেই দিলাম, বুঝছো? মানে এইটাই প্রমাণ। ক্লাসে সবাই কি বুঝছো? ম্যাথটা একদম সোজা। 5, 6, 7 এই তিনটাই আসলে খুবই সহজ। তো সাধারণত পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে হইলো 8 থেকে 13 পর্যন্ত। তন্মধ্যে 12 নাম্বারটা হইলো 14.1। আর এখানে একটা মানে উপপাদ্য, অনুশীলনীর বাইরে কয়েকটা উপপাদ্য আছে, আমি সেগুলো একটু দেখাই, সম্পাদ্য আছে একটু দেখাই দিই। আচ্ছা আমি ঠিক বুঝতে পারলাম না, পোলাপান কি ক্লাস করে না? ক্লাস যদি কেউ না করে তাহলে আমাকে বলে দিলেই হয়। সোয়া 8টা বাজে, এখনো স্টুডেন্ট দেখতেছি না। ওকে, 6 নাম্বারটা একটু পড়ো। 6 নাম্বারটা কি বলছে? প্রমাণ করো যে দুইটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ যদি অপরটির একটি সূক্ষ্মকোণের সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজও সদৃশ হবে। ফাইন। সো এটা আমরা একটু একে দেখাই। 6 নাম্বার, দুইটা সমকোণী ত্রিভুজ আছে। সাপোজ এটা হইলো এবিসি, আর আরেকটা হলো ডিইএফ। দুইটা সমকোণী ত্রিভুজের বলছে যে একটা সূক্ষ্মকোণ আর একটা সূক্ষ্মকোণের সমান। আমি ধরে নিলাম যে এ কোণটা ডি কোণের সমান, তাইলে প্রমাণ করতে হবে এই দুইটা সদৃশ কোণ। মানে কতটা সহজ চিন্তা করো, সমকোণী ত্রিভুজের একটা তো কোণ 90 ডিগ্রি আর একটা কোণ সমান,
তাহলে এটা কি মাইনকা চিপায় পড়ে গেল, তাই না? অবশ্যই সমান হবে এই দুইটা, কারণ প্রত্যেকটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এইটা 90, এটা 90, ঠিক আছে, আর এই দুইটা সমান দেয়া আছে, আর এটা অবশিষ্ট কোণ সমান, তাহলে ত্রিভুজ দুইটা হয়ে যাবে সদৃশ কোণ। পারবা সবাই? মানে লেখাটা কি লিখতে পারবা? আমি লেখাটা বলে দিচ্ছি। বিশেষ নির্বাচন হবে, মনে করি এবিসি আর ডিইএফ দুইটা সমকোণী ত্রিভুজ, যার কোণ এ, সূক্ষ্ম কোণ এ আর কোণ ডি পরস্পর সমান, মানে কোণ এ ইকুয়াল টু কোণ ডি। প্রমাণ করতে হবে যে এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণ। সম্পাদ্যের মতো অ্যাকুরেট লাগবে না, উপপাদ্যে তোমার নরমালি চিত্র আঁকলেই হবে। ইনফ্যাক্ট সমকোণ তোমার 90 ডিগ্রি হয়ে একে দেখাইতে হবে। আর প্রমাণে যেটা লিখবা, এবিসি আর ডিইএফ এই দুইটা সমকোণী ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু কোণ ই উভয় 90 ডিগ্রি, কোণ এ ইকুয়াল টু কোণ ডি দেয়া আছে, আর অবশিষ্ট কোণ সি ইকুয়াল টু অবশিষ্ট কোণ এফ। তার মানে এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণ। বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই? ওকে, তো আমাদের 6 নাম্বারটাও হয়ে গেল। দেখো আমি মানে 5, 6, 7 শর্টকাটে দেখাই দিচ্ছি, এগুলো সাধারণত পরীক্ষায় আসে না। 7 নাম্বারটা কি বলছে? সমকোণী ত্রিভুজের সমকোণিক শীর্ষ থেকে অতিভুজের উপর লম্ব আঁকলে যে দুটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সদৃশ। তাইলে আসো আমি 7 নাম্বার প্রমাণটা দেখাই দিচ্ছি। এটা একটু আনকমন কিন্তু সোজা। 7 নাম্বারটা লিখে দিই। সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি। যারা বলতো সমকৌণিক শীর্ষ কোণটা? এবিসি এর মধ্যে সমকৌণিক শীর্ষ কোণটা? বি। বি। সেই বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে সেটা হলো সমকৌণিক শীর্ষ। শীর্ষ বিন্দু বলি নাই, সমকৌণিক শীর্ষ, মানে যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে। সমকৌণিক শীর্ষ থেকে বিপরীত বাহু মানে অতিভুজের উপরে আমি একটা লম্ব আঁকলাম বিডি। এর ফলে বলতো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? মানে বিডি লম্ব আঁকার ফলে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এবিডি একটা বিসিডি। আমাকে প্রমাণ করতে হবে এই দুইটা সদৃশ। সদৃশ মানে বুঝছো, এই দুইটা কোণ হলো, এই দুইটা ত্রিভুজের সবগুলো কোণ পরস্পরের সমান, পাশাপাশি প্রত্যেকটা মূল ত্রিভুজের সদৃশ, মানে এবিসি এর সাথে সদৃশ হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? তাহলে বিশেষ নির্বাচনটা লেখো। মনে করি ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক শীর্ষ বি হতে অতিভুজ এসি এর ওপর লম্ব বিডি। অতিভুজ এসি এর ওপর লম্ব হচ্ছে বিডি। বি থেকে আমি এটার উপরে লম্ব আঁকছি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ এবং তারা মূল ত্রিভুজটা কি? মূল ত্রিভুজ এবিসি এরও সদৃশ হবে। এটা আমাকে প্রুফ করতে হবে। মানে এখানে তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এবিডি বিসিডি আর মূল ত্রিভুজ এবিসি, তিনটাই পরস্পর সদৃশ, মানে প্রত্যেকটারই তিন কোণগুলো পরস্পরের সমান। এটা আমাকে প্রুফ করতে হবে। তো প্রমাণটায় আসি। ভেরা, সবাই প্রথমে একটা কাজ করি। আমরা প্রথম কাজটা হলো আমরা এই এবিডি ত্রিভুজ আর এবিসি ত্রিভুজ এই দুটা সদৃশ করে ফেলি। মানে মূল ত্রিভুজটা কি? এবিসি।
আর এবিডি, এই দুইটা সদৃশ করে ফেলি, আবার বিসিডি কে এবিসি এর সাথে সদৃশ করে ফেলি। তাহলে আমাকে বলো, দুইটাই যদি এবিসি এর সাথে সদৃশ হয় তাহলে এরা নিজেরা পরস্পর সদৃশ হবে না? আমরা একটু আগে প্রমাণ করলাম যে দুইটা ত্রিভুজ যদি একই ত্রিভুজের সদৃশ হয় তাহলে তারা নিজেরাও সদৃশ হবে। ওকে, তো ফার্স্ট অফ অল ত্রিভুজ এবিডি, এবিসি ও ত্রিভুজ এবিডি নিয়ে এখন আমাকে বলো, এই দুইটা ত্রিভুজেই এ কোণটা কি সাধারণ না? মানে কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিএডি, এটা হলো সাধারণ কোণ, একই কোণ, মানে এ কোণ দুইটাই। আর ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি আর ত্রিভুজ এবিডি এ কোণ এডিবি পরস্পরের সমান না ভাইয়ারা? বলতো কেন সমান? এবিসি ও 90 ডিগ্রি, এডিবি কোণটাও কত? 90 ডিগ্রি, উভয়ে 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো ভাইয়ারা, দুইটা কোণের সমান হয়ে গেছে, তাহলে তৃতীয় কোণটা কি মানে অটোমেটিক্যালি সমান হবে না? তাহলে তৃতীয় কোণটা কি? কোণ এসিবি, আর এটার জন্য কত? কোণ এবিডি। এটা অবশিষ্ট লিখতে হবে অবশ্যই। অবশিষ্ট কোণ এসিবি ইকুয়াল টু অবশিষ্ট, ব্যাপারটা বুঝো, এটা 90 এটা 90, সাপোজ এটা দুইটাই হলো 30 ডিগ্রি, তাহলে বাকি এটা 60 এটা 60 হইতে হবে না? সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা আছো সবাই কি বুঝছো? মানে পুরা বড় ত্রিভুজটা এবিডি, এটা নিচ্ছি, এটা 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, এই দুইটা সমান, ধরো দুইটাই 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? তার মানে এই দুইটা ত্রিভুজের তিন কোণের সমান, সুতরাং আমি বলতে পারি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি সদৃশ কোণ। একটা ত্রিভুজের তিন কোণ যদি তিন কোণের সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সদৃশ কোণই হয়ে যায়। তো একটা পার্ট হয়ে গেল, এবার আরেকটা পার্ট, সেকেন্ড পার্টটা কর। এবিসি আর বিসিডি এই দুইটা ত্রিভুজ নাও, লেখো আবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি, এই দুইটাকে সদৃশ কোণী করার ট্রাই করি। যারা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে আমি কি লিখতে পারবো বলো? প্রথমে হচ্ছে এই কোণটা সাধারণ, তাই না? কোণ এসিবি কোন কোণের সমান? কোণ বিসিডি এর সমান। সাইড নোট হলো সাধারণ কোণ। আর 90 ডিগ্রি কোণ দুইটা ভেড়া, এবিসি এটা, আর এটার ক্ষেত্রে কোনটা? বিডি, উভয় 90 ডিগ্রি। তাহলে বলো এইবারও দুই কোণের সমান, তার মানে তৃতীয় কোণটা অবশিষ্ট অটোমেটিক্যালি সমান হবে। অবশিষ্ট কোণটা বলো ভাইয়ারা? এটা ঠিকই আছে, এবিসি আর এবিডি সদৃশ করি না, মানে পুরো এটাকে প্রমাণ করলাম। আর অবশিষ্ট কোণ কোনটা বলো ভাইয়া? অবশিষ্ট কোণ হচ্ছে কোণ এবিএসি, আর এটার ক্ষেত্রে অবশিষ্ট কোণ হচ্ছে ডিবিসি। তার মানে এই দুইটা ত্রিভুজেরও তিন কোণের সমান, তো আমি বলতে পারবো সুতরাং ত্রিভুজ এবিসি আর বিসিডিটাও হলো সদৃশ কোণ, এবিসি ও ত্রিভুজ বিসিডিও সদৃশ কোণ। ভেড়া তাইলে আর প্রমাণ করার প্রয়োজন নাই যে ভেড়া এই দুইটা সদৃশ, কারণ খেয়াল করো এবিসি আর এবিডি হলো সদৃশ, মানে এবিসির সাথে এবিডি, আর বিসিডি এর সাথে এবিসিও সদৃশ। তার মানে কি এই দুইটা পরস্পরের সদৃশ হবে না? তুমি ডাইরেক্ট লিখবা সুতরাং ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ। আমি কি সবাইকে বুঝাতে পারছি? মানে দুইটা ত্রিভুজ যদি আরেকটা ত্রিভুজের সদৃশ হয়, মানে এবিডি আর বিসিডি হলো মূল ত্রিভুজ এবিসি এর সদৃশ, তার মানে তারা নিজেরা সদৃশ হবে, এবিডি আর বিসিডি সদৃশ হয়ে যাবে। সবাই কি প্রমাণটা বুঝছো?
ক্লাসের সবাই কি প্রমাণটা বুঝছো? জি ভাইয়া। ওকে ফাইন। তো এবার আমরা 5, 6, 7 কমপ্লিট হয়ে গেল। 8 নাম্বারটা করব। ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ বাকি আছে আমাদের। 8 নাম্বারটা করছি, দুঃখিত। 9 নাম্বার, 9 এবং 13 এই দুইটা মোটামুটি করাই দিব, তাইলে মোটামুটি 14.2টা হয়ে যাবে। প্লাস আমরা একটা সম্পাদ্য করব, এই চ্যাপ্টারে একটা সম্পাদ্য আছে। তো 9 নাম্বারটা একটু পড়ে নাও, এটা শেষ করো এবং 9 নাম্বারটা পড়ে নাও। যারা আমরা জ্যামিতি অংশগুলা টানা করতে চাইতেছিলাম, এর পিছনে রিজন হইলো যে আমাদের সামনে রোজা আসতেছে। রোজার সময় জ্যামিতি পড়াটা মোটেই ভালো হবে না। আমার মনে হয় যে জ্যামিতি অংশগুলো টানা শেষ করে ফেলবো, তারপরে বীজগণিত আর ত্রিকোণমিতি অন্যান্য অংশগুলো পড়াবো। হ্যাঁ হ্যাঁ, এই কয়দিনে শেষ হবে ভাইয়া? হ্যাঁ ইনশাল্লাহ। মানে তোমাদের তো 9-এ যেগুলো আছে এগুলো পরে করাবো। 9-এ যেগুলো করছো, ধরো 7.1, 2 এগুলো 9-এ করে আসছো না, এগুলো এখন করাবো না। যেগুলো 10-এ নতুন আছে সেগুলো করাবো। 15 মানে 14 শেষ হইলে করাবো 15, হায়ার ম্যাথের 4 এগুলো আগে করাবো, বুঝছো? তারপরে জেনারেল ম্যাথের 8.45 করাবো। বাকিগুলা করাবো, কিন্তু ওইগুলা হচ্ছে তো আগে করে ফেলছো তোমরা। ফাইন। তো এবার আমরা আসো 9 নাম্বারটা করি। 9 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ 5, 6, 7 একদমই ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা মানে সবগুলা করার চেষ্টা করছি, একটা চ্যাপ্টারে কোনোটাই বাদ রাখার চেষ্টা করি নেই। 9 নাম্বারে যেটা বলছে যে একটা সামান্তরিক আছে, সবাই বুঝবো। হ্যাঁ আগে আঁকাটা বুঝে নাও, তারপরে একটা সামান্তরিক আছে এবিসিডি। এবার বলছে এ বিন্দু দিয়ে একটা সরল রেখা আঁকছি যা সিডি কে এন আর এবি কে এম বিন্দুতে মনে হয় ছেদ করে, তাই না? বিসি কে এম আর ডিসি বাহুর বর্ধিতাংশকে, ও আচ্ছা আমার আঁকাটা একটু ভুল হয়েছে, এভাবে দিতে হবে। এ বি সি ডি সমান্তরিক, বিসি বাহুকে এম বিন্দুতে আর ডিসি এর বর্ধিতাংশকে এন বিন্দুতে ছেদ করে। বুঝছো চিত্রটা? প্রশ্নটার সাথে মিলায় না। এ বি সি ডি একটা সমান্তরিক, এ বিন্দু দিয়ে একটা রেখা আছে যা বিসি বাহুকে এম বিন্দুতে আর ডিসি বাহুর বর্ধিতাংশকে এন বিন্দুতে ছেদ করে। বুঝছো সবাই? ভাইরা একটা কথা মনে রাখবা, আমার এ বি সি ডি এটা হলো সামান্তরিক, এটা হলো নির্দিষ্ট সামান্তরিক দেয়া আছে। তাহলে একটা নির্দিষ্ট সামান্তরিকের কি বাহুগুলা ফিক্সড না, মানে নির্দিষ্ট না। মানে সাপোজ এবি বাহু, এডি বাহু, ডিসি বাহু, বিসি বাহু, এগুলো আমি জানি। মানে একটা যে জিনিসটা দেয়া আছে তার বাহুগুলা মান হয় নির্দিষ্ট বা ফিক্সড, বা আরেকটা ভাষায় বলতে পারি ধ্রুবক। এ কথা একটু মাথায় রাখো। বিশেষ নির্বাচন শোনো, বইয়েরটাই লিখবো হুবহু। মনে করি এবিসিডি সামান্তরিকে এবিসিডি সামান্তরিকের এ বিন্দু হতে কি বলছে, অঙ্কিত সরলরেখা, এ বিন্দু দিয়ে একটি রেখাংশ, অঙ্কিত রেখাংশ বিসি কে এম বিন্দুতে এবং ডিসি বাহুর বর্ধিতাংশকে এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিএন ইন্টু ডিএন একটি ধ্রুবক, তাই না? বিএন ইন্টু ডিএন একটি ধ্রুবক।
বিশেষ নির্বাচনটা দেখে নাও পুরোপুরি। আমি আরেকবার একটু বলি পুরোটা। এ বি সি ডি একটা সামান্তরিক, নির্দিষ্ট সামান্তরিক। ভাইরা যদি কোনো কিছু নির্দিষ্ট হয় সেক্ষেত্রে তার বাহুগুলা সবসময় ধ্রুবক হয়, এটা মনে রাখবে। ওকে, এ বি সি ডি একটা নির্দিষ্ট সামান্তরিক। এ বিন্দু দিয়ে যে কোনো রেখা, মানে আমার কথাটা হইলো যে এ বিন্দু দিয়ে তো আমি এইটাও আঁকতে পারতাম, তাই না? সাপোজ এটা এম, এটা এন বিন্দুতে ছেদ করছে, আমি এ বিন্দু দিয়ে এটাও আঁকতে পারতাম, এটা এম আর এটা এন বিন্দুতে ছেদ করছে। মানে আমার কথা হলো আমি যেই সরল রেখাই আঁকি না কেন, এই বি এম আর ডিএন এই দুইটার গুণফল একটা ধ্রুবকই হবে, একটা কনস্ট্যান্ট হবে। মানে আমি অঙ্কটার মানে তোমাদের একটু বুঝায় দেওয়ার চেষ্টা করি, ভালো করে শোনো। সাপোজ বিএমটা হইলো গিয়া 5 আর ডিএনটা হইলো গিয়া 10, তাহলে 5 ইন্টু 10 বিএম ইন্টু ডিএন এর মানটা কত? 50 হবে না? ওরা বলতে চাচ্ছে তুমি যদি এমনে আঁকতা যে সাপোজ বিএমটা হইলো গিয়া এদিক থেকে 10, সরি 10 না, বিএমটা হইলো গিয়ে হ্যাঁ 5 আর 10 বলছি তো। আচ্ছা আমি অন্য কিছু বলি যাতে মিল করা সহজ হয়। সাপোজ ধরো এটা 6 আর এটা ধরো 10, তাহলে হলো 60। বিএমটা হইলো 6 আর ডিএনটা হইলো গিয়া 10, তাহলে বিএম ইন্টু ডিএন কত? 60। এখন সাপোজ আমি এটা আরেকটু বড় করলাম, সাপোজ এইটা হইলো 10 বিএম আর ডিএনটা হইলো 6, তখনও আলটিমেটলি কি হইতো? 10 আর 6 গুণ করে কি হইতো? 60। ইনফ্যাক্ট আমি যদি বিএমটা আর একটু কমায়া সাপোজ এমন করতাম যে বিএমটা হইলো 4, তখন ডিএনটা হইতো 15, গুণ করে আলটিমেটলি কত হইতো বলতো? 60 হইতো। মানে আমি প্রমাণ করতে চাচ্ছি যে বিএম আর ডিএন এর গুণফলটা কি হবে? সবসময় একটা ধ্রুবক হবে। তোমাকে কিন্তু সবগুলো আঁকতে হবে না, তুমি একটাই আঁকবা। তাইলে ভাইয়া ওইগুলা না করে এইটা করলাম কেন? মানে আমি তো যে কোনো, আমার তো একটা আঁকতে হবে তাই না? মানে আমাকে বলছে এই বিন্দু দিয়ে যে কোনো একটা রেখা, তাহলে আমি সেটা এঁকে দেখাইছি। তুমি যে কোনো একটা রেখাই আঁকো, কিন্তু তোমাকে এটা প্রুফ করতে হবে যে এই বিএম আর ডিএন এর গুণফলটা সবসময় একটা কনস্ট্যান্ট হবে। হ্যাঁ হ্যাঁ, তো কিভাবে সেটা প্রমাণ করব সেটা একটু দেখো। ভাইয়ারা আমরা এখানে দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সবাই দেখো। একটা হইলো এ বি এম, খুঁজে পাইছো? মানে কোন দুইটা ত্রিভুজ নিবা জানো? যেটার মধ্যে একটার মধ্যে বিএম আছে আর একটার মধ্যে ডিএন আছে। বলো ভাইয়া। এ বি এম ত্রিভুজ নিব, আরেকটা নিব এ ডি এন। তাইলে বলো এই দুইটা ত্রিভুজের মধ্যে একটার মধ্যে বিএম আছে একটার মধ্যে ডিএন, তাহলে আমি এখান থেকে সদৃশ কোণী প্রুফ করে ফেলি। এই দুইটা প্রমাণটা একটু দেখো। ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ এ ডি এন সদৃশ কোণী, তাই তো? সরি সদৃশ কোণী, এত মানে এত এ প্রমাণ করবো আর কি। আচ্ছা বলো দুইটা ত্রিভুজ সদৃশ কোণী কিভাবে হয়? তিন কোণের সমান। এখন আমাকে বলো এই দুটার মধ্যে এই কোণটা আর এই কোণটা কি সমান? ভেড়া, এই কোণ আর এই কোণ কেন সমান সেটা বলো, ব্যাখ্যা করো। এক্সেলেন্ট, সামান্তরিকের বিপরীত কোণ এবিএম ইকুয়াল টু হলো কোণ এডিএন। এই দুইটা সমান কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু আর বিপরীত কোণ কি হয়? সমান হয়। সামান্তরিকের বিপরীত কোণ একটা কোণ হয়ে গেল, আরেকটা কোণ সমান কিভাবে প্রমাণ করবো বল? বুঝায় বলি। ভেড়া, এই কোণটা আর এই কোণটা সমান না? চিত্রটা দেখা বলো তো, এই কোণটা আর এই কোণটা সমান হবে কিনা? কেন সমান বলো তো ভেড়া? একান্তর। একান্তর কোণ। ভেরি গুড। মানে এটা সমান্তরাল তো, আর এটা হলো ছেদ। তাহলে কোণ বিএএম ইকুয়াল টু কোণ এএনডি, সাইড নোট হলো একান্তর কোণ। ভেরি গুড। তো ভেড়া দুই কোণের সমান হয়ে গেছে, তৃতীয়টার কি আর ব্যাখ্যা দেওয়া লাগে? না, মাইনকা চিপা মানে অবশিষ্ট। অবশিষ্ট কোণ কত হবে ভেড়া? এএমবি ইকুয়াল টু অবশিষ্ট কোণ কত হবে? ডিএএন। তাহলে ভাইয়া এই দুই ত্রিভুজের তিন কোণের সমান হয়ে গেছে।
সুতরাং ত্রিভুজ এবিএম ও ত্রিভুজ এডিএন সদৃশ কোণী। জানতে চাই দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে তার অনুরূপ বাহুগুলো কি হয়? তোমরা পড়ছো, দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে তার অনুরূপ বাহু সম্পর্কে কি মন্তব্য করা যায়? সমানুপাতিক। অনুরূপ বাহু বের করার একটা প্রসেস তোমাদের সেই আমার মনে হয় 2 ক্লাস ধরে বলে আসতেছি, সেটা হলো গুলি প্রসেস, তাই না ভাইয়া? কত হবে বলো? am বাই dn ইকুয়াল টু কি হবে? bm বাই ad ইকুয়াল টু কি হবে? ab বাই dn। সাইড নোট কি? সদৃশ কোণী ত্রিভুজের am বাই an হবে। am বাই an হবে, হ্যাঁ থ্যাংক ইউ, am বাই an হবে। বাকিগুলো ঠিক আছে। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। এটা হলো উপপাদ্য 31। উপপাদ্যের নাম্বার লিখলে হবে না, তোমাদের উপপাদ্যের সাধারণ নির্বাচনটা লিখতে হবে। আচ্ছা একটু নিচে চলে গেছে, আমরা একটু নিচে নামাই দিই। নিশ্চয়ই সবাই এখন দেখতে পাচ্ছ। ফাইন। ভাইয়া প্রমাণে কোন দুইটা লাগবে বলো তো? মানে তিনটা লাগে না কোনোদিনও, দুইটা নিয়ে কাজ করতে হয়। কোন দুইটা লাগবে বলো? আমার মনে হয় এই দুইটা লাগবে, তাই না? কারণ এই দুইটার মধ্যে কি আছে বলো? বিএম আর ডিএন আছে, তাই না ভাইয়া? তো আমি ওইটা বাদ দিচ্ছি, মানে তিনটা সমান হলে তো দুইটা লেখাই যায়। বিএম বাই এডি ইকুয়াল টু এবি বাই ডিএন। আর গুণ করো, বিএম ইন্টু ডিএন ইকুয়াল টু এবি ইন্টু এডি। এইবারে প্রমাণ হয়ে গেছে। একটা মজার জিনিস বুঝে নাও, যারা ভালো করে শুনো। এ বি সি ডিটা হইলো সামান্তরিক, প্রথমেই বলছিলাম একদম। তার বাহুগুলা কি নির্দিষ্ট না ভেড়া বলতো? সামান্তরিকটা যদি নির্দিষ্ট হয়, মানে সামান্তরিকটা তো দেয়া আছে আমার, এই রেখাটা নির্দিষ্ট ছিল না, তাহলে আমাকে বলো মানে বিএম আর ডিএন এর গুণফলটা আসলে কার সমান বলতো? সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর গুণফলের সমান। মানে সামান্তরিকের সন্নিহিত বাহুটা, মানে আমি ধরলাম এটা হলো 12 আর এটা হলো 5, তাহলে বলো এই দুইটা গুণ করে আলটিমেটলি কি হবে? 60 হবে। মানে তার মানে বিএম ইন্টু ডিএন সবসময় একটা কি হবে? কনস্ট্যান্ট। তো তুমি বলবা কি ব্যাখ্যাটা এরকম যে এবি ও এডি সামান্তরিকের সন্নিহিত বাহু, সামান্তরিকের সন্নিহিত বাহু। এবি আর এডি হলো সামান্তরিকের সন্নিহিত বাহু, ফিক্সড। তাই তাদের গুণফল কি হবে? তাই তাদের গুণফল হবে ধ্রুব, কনস্ট্যান্ট। তো আমি বলতে পারি বিএম ইন্টু ডিএন একটি ধ্রুব। খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। মানে এই চ্যাপ্টারে লাস্ট ক্লাসে তোমাদের হয়তো মনে আছে, আমরা 8 নাম্বার আর 8, 10, 11 এই তিনটা পড়াইছিলাম। ওই তিনটা ইম্পর্টেন্ট ছিল, 9 নাম্বারটাও ইম্পর্টেন্ট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো 13 নাম্বার যে সিকিউ। তোমরা একটা কথা মনে রাখবা, এখানে কিন্তু সরাসরি জ্যামিতির ক্ষেত্রে সরাসরি সিকিউ দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। মানে এই কারণে এখানে দুইটা সিকিউ আছে 14.2 এ, 12 নাম্বার আর 13 নাম্বার। 12 নাম্বারটা ক্লাসের ফার্স্টেই বুঝাই দিছি, এটা আসলে 14.1 এর অঙ্ক, আর 13 নাম্বারটা এখন করাই দিবি। সবাই কি এই ম্যাথটা বুঝছো? আমাকে বলো 9 নাম্বারটা বুঝছো কিনা। মানে সামান্তরিকটা ফিক্স ছিল কিন্তু এই রেখাটা ফিক্স ছিল না, কিন্তু এই রেখাটা যাই হোক আমি প্রমাণ করে ফেলছি বিএম আর ডিএন এর গুণফলটা সবসময় কনস্ট্যান্ট হবে। কারণ এই গুণফলটা কার সমান হয়? সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটার গুণফলের সমান। তো যেহেতু সামান্তরিকটা ফিক্সড, তাই বিএম ইন্টু ডিএন এর
গুণফলটাও ফিক্সড হবে। ক্লাসের সবাই কি বুঝছো আমাকে জানাও। সন্নিহিত মানে পাশে, মানে বিপরীত বাহু হলো এটা এটা যার সাথে কোনো কমন পয়েন্ট নাই। কমন যদি কোনো পয়েন্ট না থাকে বিপরীত বাহু, আর যদি কমন পয়েন্ট থাকে এবি আর এডি এর মধ্যে, এটা কমন না, এটা সন্নিহিত। হ্যাঁ, একই কোণ সংলগ্ন বাহু। 13 নম্বর সিকিউটা দেখো, আমি একটু তোমাদের স্ক্রিনে তুলে ধরতেছি। ভালো করে সিকিউটা পড়ো। বলছে যে এবিসি আর ডিইএফ এই দুইটা হলো সদৃশকোণী ত্রিভুজ। এখানে এমন ভাবে আঁকছে দেখা মনে হইতেছে কি যে পুরা সর্বসম, মানে আসলে একটা ছোট একটা বড় হবে, এবিসিটা ছোট আর ডিইএফটা বড় হয়, মানে এই মানে তথ্য অনুযায়ী আর গ নাম্বারে যে তথ্যটা আছে সেটা অনুযায়ী আর কি। তো আমি সেভাবেই আঁকবো। কতে বলছে দেখো, প্রশ্নটা ভালো করে পড়ো, ত্রিভুজ দুইটির অনুরূপ বাহু আর অনুরূপ কোণগুলির নাম লেখ। তাই বলো। হ্যাঁ হ্যাঁ, গ নাম্বারটা সম্পাদ্য, আর গ নাম্বারটা কিন্তু অঙ্ক না, মানে উপপাদ্য না, এটা পুরোপুরি সম্পাদ্য। ওকে, আমি পরীক্ষা। হ্যাঁ বলো। আপনি গ নাম্বারটা পরীক্ষা দিয়েছিলেন 14.1-এ। ও তাহলে একটু ভুল হয়ে গেছে ভাইয়া, এটা আসলে 14.2 হবে। ওকে, 13 এর ক, ফার্স্টের চিত্রটা আঁকি। আমি একবারই আঁকবো, কিন্তু পরীক্ষার সময় তোমাকে কিন্তু সেপারেট টাইম আঁকতে হবে, মানে ক খ গ এর জন্য আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেয়া আছে। হ্যাঁ, প্রশ্ন থাকলেও তোমাকে এটা দেখাইতেই হবে, কারণ স্যারের কাছে তো আর প্রশ্ন নাই, তাই না? এবিসি আর ডিইএফ, তোমার নাম জানো কি? মানে তোমার মেসেঞ্জারে কি নামে আছে? সুজানা ফেরদৌস। ওকে, তাহলে এখানের ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ হলো সদৃশকোণী। এরা আমাকে জানাও, দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহু আর অনুরূপ কোণ সমান, মানে অনুরূপ বাহু সমানুপাতিক হয় আর অনুরূপ কোণগুলো তো সমানই হয়। তাহলে অনুরূপ বাহু কোণগুলা বলো, অনুরূপ বাহুগুলা বলো। এবি ও ডিই, কমা এসি ও ডিএফ, এবং বিসি ও ইএফ। আর অনুরূপ কোণ, অনুরূপ কোণ কি হবে ভালো করে তাকাও। এ কোণ আর ডি কোণ, এখন এই দুইটা আসলে অনুরূপ কোণ এবং এরা সমান হয়। এ কোণ ইকুয়াল টু ডি কোণ, বি ইকুয়াল টু হলো ই, আর সি ইকুয়াল টু কত? এম আর ডিএম টা লম্বও আছে, আইকে দিয়ে। কিন্তু এখানে কতে কোনো কাজ নেই, ক্ষতে আছে, বুঝছো? কতে আসলে কোনো কাজ নেই, বেরা ক শেষ। তুমি এতটুকু যদি লেখো না অনুরূপ বাহু অনুরূপ কোণ, জ্ঞানমূলক ক শেষ হয়ে গেছে আমার। খ নাম্বারটা করো। যারা মানে ক্লাস করতেছো না, আমি ধরে নিচ্ছি যে তারা ক্লাস করতেছো না, তাহলে আমি এদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিব ক্লাসের পরে। এমনিতেই গতকালকে আমি ক্লাস নেই, মানে গতকালকে আমার ধারণা হয়েছে কি এমনিতে তো এক রেগুলার পোলাপান ক্লাস করে না, আর 2 নাম্বার হইলো যে কালকে আবার একটা উপলক্ষ আছে, কালকে তো 26শে মার্চ,
আমি চিন্তা করলাম যে আরো পোলাপান ক্লাস করবে না, এই কারণে ক্লাসটা নিইনি। এটার এক্সট্রা ক্লাস নিব, তোমাদের বলে দিছিলাম মঙ্গলবার সন্ধ্যা 7:30। তোমাদের যে গতকালকের ক্লাসটা হয় নাই, মঙ্গলবার সন্ধ্যা 7:30 ক্লাসটা নিব। স্যার ওইটা ভাইয়া ওইটাকে অনলাইনেই করতে হবে? হ্যাঁ অনলাইনেই করো, কারণ কি 7:30 সন্ধ্যার সময় এসে লাভ নাই। তোমরা চাইলে আসতে পারো, আমি তো কোচিং থেকে নিব, কিন্তু আমি সাজেস্ট করবো যে অনলাইনে করো। আর জেনারেল ম্যাথের অধ্যায় 15 করাবো আমরা, জেনারেল ম্যাথ অধ্যায় 15। আজকে 14.2 শেষ আমাদের। ওকে, এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে বলা হয়েছে এই দুইটা ত্রিভুজ একই। বিশেষ নির্বাচনটা লিখে দিই, সবার নিশ্চয়ই ক লেখা হয়ে গেছে, আমি বুঝে দিচ্ছি। বিশেষ নির্বাচন এখানে ভেড়া মনে করি না লিখে এখানে কি লিখবা বলো? দেয়া আছে ত্রিভুজ এবিসি ও ডিইএফ হইল সদৃশকোণী। প্রমাণ করতে হবে যে, ভেড়া সবাই মনে রাখো এটা কিন্তু একটা উপপাদ্য, বইয়ের উপপাদ্য। এখন যেটা আমি প্রুফ করতে যাচ্ছি, এটা বইয়ের উপপাদ্যের নাম্বার হইল, এখন আমি যেটা প্রুফ করব সেটা বইয়ের উপপাদ্যের 35 নাম্বার। সবাই একটু লিখে রাখো যে এখন যেটা আমি প্রুফ করতে যাচ্ছি এটা হলো উপপাদ্য 35 বইয়ে 13 খ নাম্বারটা। তো একবারে বইয়েরটাও পড়া হয়ে যাচ্ছে আমাদের। তো প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ হইল কত? এবি স্কয়ার বাই ডিই স্কয়ার, বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার, এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার। তো ভালো করে শোনো, এইটা তো আসলে সরাসরি ম্যাথের মতো এটা দেয়া আছে বিশেষ নির্বাচনটা। উপপাদ্য 35-এ বলছে যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের অনুপাতের সমান। যারা বলতো এবি আর ডিই কি অনুরূপ না? তাদের বর্গ কি হবে? এবি স্কয়ার বাই ডিই স্কয়ার। আবার বিসি আর ইএফ টাও অনুরূপ, তাহলে বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার। এবিসি আর ডিইএফ দ্বারা কি বুঝাইতেছে? ক্ষেত্রফল। মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের অনুপাতের সমান। তাহলে উপপাদ্যটা আবার বলি, যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গের অনুপাতের সমান। এটা হচ্ছে 35 নম্বর উপপাদ্য। বুঝছো সবাই কি বলছি? আচ্ছা, বিশেষ নির্বাচনে একটা জিনিস নাই, ভেড়া ভালো করে শোনো। বিশেষ নির্বাচনে তো একটা টপিক নাই, সেটা কি বলতো? একটা অঙ্কনের কথা বলা হয়নি, সেটা হলো এ এম লম্ব বিসি এবং ডিএন লম্ব ইএফ। না, চিত্রে দেয়া থাকুক, মানে চিত্রে দেয়া আছে সেটা ঠিক আছে, কিন্তু আমি তো বিশেষ নির্বাচনে মেনশন করি। ওকে, তারা হয়তো তোমাদের মনে আছে সবার একটা অঙ্ক করছিলাম 11 নাম্বারটা। হ্যাঁ, বিশেষ নির্বাচনে লিখতে পারতাম, তো বিশেষ নির্বাচনে না লেখাটাই ভালো, কারণ এই প্রমাণের প্রয়োজনে তো নাই। প্রমাণে তো এম আর ডিএন এর দরকার নেই, বাড়তি কাজ হিসেবে করছো না, কারণ অঙ্কনে লেখাই পাবো। যারা আমাকে বলো, তোমাদের কি মনে আছে এই দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এ বি এম আর ডিইএম, এই দুইটা কি সদৃশকোণী করা যাবে? প্রমাণ, ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ ডিইএন এ। যারা আমাকে একটু জানাও এবিএম আর ডিইএম এই দুটাতে কি হবে? কোণ এ এম বি ইকুয়াল টু কোণ ডিএনই। কেন এই দুটা সমান বলো তো ভাইয়া? যারা এই দুটা কেন সমান, ক্লাসের কে কে বলতে পারবা? উভয়ে প্রত্যেককে 90 ডিগ্রি। উভয়ে 90 ডিগ্রি, ভেরি গুড। আর বলো এই কোণটা আর এই কোণটা তো সমান। প্রশ্নে কি বলা আছে বলো তো ভাইয়া? এবিসি আর ডিইএফ সদৃশকোণী, মানে সব কোণ সমান না?
কোণ এবিএম ইকুয়াল টু কোণ ডিইএন। সাইড নোট হলো যেহেতু কোণ ডি আর কোণ ই সমান, ভেড়া বলো দুই কোণের সমান হয়ে গেছে, অবশিষ্টটা কি? মাইনটা চিপায় পড়ে যাবে না? অবশিষ্ট কোণ বিএএম ইকুয়াল টু অবশিষ্ট কোণ ইডিএন। তার মানে আমি বলতে পারি এই দুটো সদৃশ কোণ, ত্রিভুজ এবিএম ও ত্রিভুজ ডিইএন সদৃশ কোণ। যারা দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে অনুরূপ বাহু সম্পর্কে কি মন্তব্য করা যায় বলো? এখানে আমি একটা পয়েন্ট রাখি। সুতরাং এই দুইটা সদৃশ কোণী অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক। গুলি প্রসেস অ্যাপ্লাই করো, কত হবে? এবি বাই ডিই এএম বাই ডিএম ইকুয়াল টু কি হবে? বিএম বাই ইএম। যারা এই তিনটা কেন সমান, মানে সমানুপাতিক কেন? কোন উপপাদ্যের কারণে বলো তো ভাইয়া? সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, এটা উপপাদ্য 31। দয়া করে উপপাদ্য 31 না লিখে কি লিখবা? সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, সাধারণ নির্বাচনটা লিখ। ভাইয়া একটা কাজ আমার হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল, সেটা কি বলতো ভাইয়া? এবিসি আর ডিইএফ দুটেই কি সদৃশ কোণী, মানে মূল ত্রিভুজ দুটোই তো সদৃশ কোণী। ত্রিভুজ এবিসি ও ডিইএফ সদৃশ কোণী। ভাইয়া তাইলে কি বলতে পারবো? ক্লাসের কে কে পারবা একটু বলবো আমাকে? ত্রিভুজ, মূল ত্রিভুজ দুইটাই সদৃশ, তাহলে কি বলা যাবে? এবি বাই ডিই ইকুয়াল টু কত বলো ভাইয়া? বিসি বাই ইএফ ইকুয়াল টু কত বলো ভাইয়া? এসি বাই ডিএফ। সবাই কি বুঝছো? ভাইয়া মূল ত্রিভুজ দুইটা সদৃশ কোণী, তাহলে এটাও আমি একটু বের করে রাখলাম। আচ্ছা এগুলা বের করার মানে সুবিধাটা কি এখন তুমি বুঝতে পারো? ভাইয়া আমাকে কি প্রমাণ করতে বলছে বলতো? এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, তাই না ভাইয়া? ভাইয়া ছোটবেলা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল তো পড়ে আসছো, বলো কি? মুছে দেই, বিশেষ নির্বাচন আর অঙ্কন। এখন ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা ভাইয়া? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু বিসি ইন্টু এএম। সবাই কি বুঝতেছো? আর বলো ডিইএফ এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ইএফ ইন্টু কত? ডিএন। আচ্ছা তো এইবার হাফ হাফ তো কাটা, ঠান্ডা মাথায় বুঝো। বিসি বাই ইএফ কে এখান থেকে বলবা কি লেখা যায়? বিসি বাই ইএফ কে এবি বাই ডিই। ভাইরা অনলাইনে কারো সারা শব্দ পাচ্ছি না। বিসি বাই ইএফ কে এবি বাই ডিই লেখা যায়, বুঝছো? অনলাইন যারা, বিসি বাই ইএফ কে এবি বাই ডিই লিখছি। আবার বলো এএম বাই ডিএন কে কি লেখা যায়? ঠান্ডা মাথায় বলো, এএম বাই ডিএন কেও কি এবি বাই ডিই বলা যায় না? অনলাইন যারা আছো সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। ওকে, তাতে কি হইলো বলো তো? উপরে এবি স্কয়ার বাই ডি স্কয়ার। যারা এখন একটু লক্ষ্য করো, এটা তো এবি স্কয়ার বাই ডি স্কয়ার হয়েছে। এবি বাই ডিই, বিসি বাই ইএফ, এসি বাই ডিএফ সবই সমান। তাইলে বলো এবি বাই ডিই মানে বিসি বাই ইএফ, তাহলে এবি স্কয়ার বাই ডি স্কয়ার কত হবে? প্রত্যেকটা বলো তো। আমি কি প্রত্যেকটা স্কয়ার লিখতে পারবো না তাইলে? সুতরাং প্রমাণ হয়ে গেছে এবিসি বাই ডিইএফ হবে এবি স্কয়ার বাই ডিই স্কয়ার বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার
এস স্কোয়ার বাই 2f স্কোয়ার। না এটা তো এই সমান, এটা বলাই আছে, বলা লাগবে না। তার মানে উপপাদ্য 35-এর প্রমাণটা কি হলো? ত্রিভুজের যদি, ভালো করে শোনো, ত্রিভুজের যদি দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে অনুরূপ বাহুর উপর বর্গের অনুপাতের সমান। এটাই আমাকে প্রমাণ করতে বলছি, প্রমাণিত। এই সৃজনশীলটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 35 নাম্বার উপপাদ্যটা কাজে লাগলো, এখন এইটাকে কাজে লাগায় একটা ম্যাথ দিস। সবাই একটু গ নাম্বারটা পড়, আমি একটু তোমাদের স্ক্রিনে তুলে ধরতেছি। গ নাম্বারটা কি বলছে দেখ, আমরা কখ ইউজ করব। বিসি দেয়া আছে হইলো 3, ইএফ দেওয়া আছে 8, কোণ বি দেয়া আছে 60, বিসি বাই এবি হইলো 3/2, এটা দেয়া আছে। এবিসি এর ক্ষেত্রফল 3 দেয়া আছে, তাহলে ডিইএফ আঁকতে হবে আর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ওকে, মনোযোগ দিয়ে বুঝে নাও, দাঁড়া ভালো করে শোনো, আমি এটা মুছে দিচ্ছি। চিত্রটা থাকুক, গয়ের জন্য চিত্রটা লাগবে, তবে আমরা গয়ের জন্য মানে ডিএফটা নতুন করে আঁকবো। সবাই কি বুঝতেছো? আপাতত থাকুক, কি কি দেয়া আছে সবাই খেয়াল করো। বিসি দেয়া আছে 3 সেমি, ইএফ দেয়া আছে 8 সেমি, কোণ বি দেয়া আছে 60 ডিগ্রি, এবং বিসি বাই এবি দেয়া আছে 3/2। হ্যাঁ, তোমাদের কাছে জানতে চাই, কোণ বি যদি 60 ডিগ্রি হয় কোণ ই কত হবে? কোণ ইও 60 ডিগ্রি হবে না? আমি কি বুঝাতে পারছি সবাইকে? না ভাই, এটা কোনো বিশেষ নির্বাচন না, এটা অঙ্ক ভাই, এটা কোনো উপপাদ্য না, এটা অঙ্ক। বুঝছো? ম্যাথের মতো করে করবা, কোনো কিছু লেখা লাগবে না। ওকে, কোণ বি 60, কোণ ইও 60 হবে, সবাই কি বুঝতে পারো? কারণ এই দুটো সদৃশকোণী। এবার বিসি বাই এবি হলো 3/2। ভাইরা তাকাও, বিসি বাই এবি হইল 3/2, বিসি 3 দেয়া আছে, তাহলে এখান থেকে কি ইজিলি তোমরা এবি এর মানটা পেয়ে যাবা না? এবি হবে 2। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? আবার ভাইরা এই দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশকোণী, খ থেকে আমরা কি পাইছিলাম বলো? এবি বাই ডিই ইকুয়াল টু হইল বিসি বাই ইএফ। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইরা খ থেকে এটা পাইছি না? এর মধ্যে আমি এবি জানি 2, ডিই জানি না, বিসি জানি 3, আর ইএফ হইল 8। এই যে দেয়া আছে এগুলো। ক্লাসের কে কে বলতে পারবা আর আর গুণ করো 3 ইন্টু ডিই ইকুয়াল টু হইল 16, তার মানে ডিই হবে 16/3 মানে 5.33 সেন্টিমিটার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ডিইর মানটা বের করে নিয়ে আসছি। এটার পিছনে রিজন হইলো আমাকে বলছে ডিইএফ ত্রিভুজটা আঁকতে হবে। খেয়াল করো, আমি একটু বুঝায় বলি, এখন আমি আঁকতে পারবো। যে কোনো রশ্মি নিলা, এইখান থেকে বলতো ইএফটা কত? 8 সেন্টিমিটার আঁকতে পারবা ক্লাসের সবাই স্কেলের সাহায্যে? এবার বলো। না না না, আগে এতটুকু করে নিবা, তারপরে চিত্রটা আঁকতে হবে। মান না পাইলে চিত্রটা আঁকবা কিভাবে? এখন আমাকে বলো ই কোণের মানটা হলো 60 ডিগ্রি, বুঝছো? 60 ডিগ্রি আঁকতে কি আর ই লাগে? কম্পাস ছাড়া, কম্পাস দিয়ে তো আঁকা যায়। সবাই কি বুঝছো ই কোণের মানটা 60 ডিগ্রি? আর ফাইনালি বলো ডিই কত? 5.33।
তাহলে এখান থেকে কি 5.33 কাটতে পারবা? সবাই কি বুঝছো? 5.33 তো অ্যাকুরেট হবে না, 5.3 দিও অ্যাটলিস্ট স্কেল দেখে, আর ডি আর এফ টা যোগ করো। এরা বলো এই যে আমি চিত্রটা আঁকছি এইটা হলো পারফেক্ট ডিইএফ। সবাই কি বুঝতেছো? মানে সম্পাদ্যের মতো করে আঁকতে হবে কিন্তু। আমি আবারও বলি, ইএফ রেখাটা হলো 8 সেন্টিমিটার, ই কোণটা হলো 60 ডিগ্রি, আর এখানে যে বর্ধিত রেখাটা এখান থেকে ডিই 5.33 কেটে নিবা। সবাই কি বুঝছো আঁকাটা? অনলাইনে যারা আসছো সবাই কি বুঝতে পারছো? যারা অনলাইনে যারা আছো কোনো সারা শব্দ পাচ্ছি না, মানে বুঝতেছো কি বুঝতেছো না তাও জি ভাইয়া, বুঝতেছি না। না বুঝতে পারলে বইলো আমাকে। আচ্ছা যাই হোক, আপ টু ইউ, আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি। লাস্ট যে পার্টটা সেটা হলো বলছে ডিইএফ এর ক্ষেত্রফল কত হবে। একদম সহজ, এবিসি এর ক্ষেত্রফলটা ভাইয়া দেয়া আছে 3। আমি তোমাকে একটু বলি, খ থেকে একটা প্রমাণ পাইছো না? খ থেকে কি হবে কে বলতে পারবা? ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ হইল বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার, তাই না ভাইয়া? খ থেকে এটা পাইছি, দুইটার ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। এখন বলো বিসি আর ইএফ টা তুমি জানো, এবিসি এর ক্ষেত্রফল তুমি জানো, বিসি 3 স্কয়ার, এটা হলো 8 স্কয়ার, বুঝছো? তো এখান থেকে ইজিলি তুমি জিএফ এর ক্ষেত্রফলটা পাওয়া যাও। দেয়া আছে, এটা এবিসি আঁকতে হবে না, মানে এটা দেয়াই আছে। এটা 64 গুণ 3, আর নিচে হলো 3 স্কয়ারে 9, তাহলে 3 আর 9 কাটাকাটি যায়, 64 কে 3 দিয়ে ভাগ করলে এইটা হবে 21.33 সেন্টিমিটার স্কয়ার। এবিসি বাই ডিইএফ বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার এই অনুপাতের সমান। খ নম্বরের প্রুফটা পাইছি। সবাই কি বুঝতে পারছো? এই দুইটা কাজ বলছে, এক হইলো এই ত্রিভুজটা আঁকা, আর ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমাদের 14.2 শেষ হয়ে গেল। তোমাদের নেক্সট ক্লাস কবে মনে আছে? মঙ্গলবার সন্ধ্যা 7:30, বুঝছো? ক্লাস 10 এর। আচ্ছা, আর 9 এর ক্লাসটা এখনই শুরু হবে। আমি এটা ভাইয়া ওই দিন কি রাকিব ভাইয়েরও ক্লাস? আমি বলতে পারছি না, রাকিব তো গতকালকে ক্লাস নিছে, তো ওর তো এক্সট্রা ক্লাসের প্রয়োজন নেই। ঠিক আছে, ভালো থাকো সবাই।